এটা জগন্নাথ দেবের মূল ভোগ, তাই তো? আচ্ছা, তারপর এটা হচ্ছে খিচুড়ি ভোগ, চচ্চড়ি। আচ্ছা, সাদা ভোগ, আলুর দম। জগন্নাথ দেবের মন্দিরের গর্ভগৃহ এটা। একেবারে ডান পাশে জগন্নাথ দেব মহাপ্রভু, মাঝখানে রয়েছেন সুভদ্রা মা, আর তার এই পাশে রয়েছেন, তার পাশে রয়েছেন বলভদ্র দেব বা বলরাম দেব। এর জগন্নাথ দেবের মন্দিরের প্রথমেই নাট মন্দির দেখতে পাবেন। নাট মন্দির পেরিয়েই এই হচ্ছে মূল মন্দির। এটাই হচ্ছে মাহেশের জগন্নাথ দেবের মূল মন্দির। মাসির বাড়ির যে মূল মন্দির, সেই মূল মন্দির দেখ। আমি পদ্মনব, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্পেশাল জার্নি। আজকে আমি এসেছি শ্রীরামপুরে যে বিখ্যাত মাহেশের জগন্নাথ দেবের মন্দির আছে, এই জগন্নাথ দেবের মন্দিরে যাব। মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে যেতে গেলে আপনাদের প্রথমে শ্রীরামপুর স্টেশনে নামতে হবে। শ্রীরামপুর স্টেশনের বাইরে আপনাদের যে অটো স্ট্যান্ড আছে, সেই অটো স্ট্যান্ড থেকে অটো ধরে মাথা পিছু 10 টাকা দিয়ে মাত্র 15 মিনিটের মধ্যে আপনারা এই মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে চলে আসতে পারবেন। এই মাহেশের জগন্নাথ দেবের বিখ্যাত রথ, স্নান যাত্রার পরে জগন্নাথ দেব রথযাত্রা করেন। রথ প্রায় 12 ফুট লম্বা, আর এই রথে 12টা চাকা রয়েছে। এই 12টা চাকা 12টা মাসের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। স্টেশনের বাইরে অটো ধরলাম। অটো আমাকে একেবারে মাহেশের জগন্নাথ মন্দিরের যে মূল তোরণ আছে, সেই মূল তোরণের সামনে এসে আমাকে নামিয়ে দিই। ভিডিওতে আপনাদের মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে, এখানে এসে আপনারা কি কি দেখবেন, আর এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব কি, এবং এই মন্দিরে কখন ভোগ খাওয়ানো হয়, সেই সব কিছু এই ভিডিওতে ডিটেলসে আপনাদের জানাবো। আস্তে আস্তে মাহেশের যে জগন্নাথ দেবের মন্দির আছে, সেই জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করছি। এই হচ্ছে সেই মাহেশের জগন্নাথ দেবের মন্দির। দেখতে পাচ্ছেন ওপরে ধ্বজ বা পতাকা উঠছে। এবার চলুন একেবারে আপনাদের মন্দিরের ভিতরে নিয়ে যাই। মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে ঢোকবার পরই এরকম প্রথমে নাট মন্দির পড়বে। নাট মন্দির পেরুলেই জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মায়ের মূল মন্দির পড়বে। মূল মন্দিরে গিয়ে আপনাদের এবার বিগ্রহ দর্শন করাবো। মাহেশের জগন্নাথ দেবের মন্দিরের গর্ভগৃহ এটা। আর এই যে ভেতরে অবস্থান করছেন দেখুন, একেবারে ডান পাশে জগন্নাথ দেব মহাপ্রভু, মাঝখানে রয়েছেন সুভদ্রা মা, তার পাশে রয়েছেন বলভদ্র দেব বা বলরাম দেব। এছাড়াও তলাতে আরও রাধাকৃষ্ণ, রাধারমণ, গরুর দেব, এরকম অনেকেই অবস্থান করছেন। আর ওপরে মূল মূর্তি জগন্নাথ দেব, সুভদ্রা মা এবং বলরাম দেব অবস্থান করছেন। সুন্দর মন্দির, সুন্দর জগন্নাথ দেবের বিগ্রহ দেখলে মন সত্যি পবিত্র হয়ে যায়, দেখলে মনে শান্তি নেমে আসে। কারণ জগন্নাথ দেবকে দেখলে মনে সত্যি অপূর্ব পবিত্রতা নেমে আসে। আমার পাশে এই যে দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের মূল মন্দির, আর এ পাশে সারি দিয়ে অনেকগুলো মন্দির আছে। সেই মন্দিরগুলো একটু আপনাদের দেখিয়ে দিই। এই মূল মন্দির দেখবার পরই এই পাশে আপনারা দেখে নেবেন, এখানে বজরংবলীজির মন্দির এবং মহাদেবের মন্দির। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর শিবলিঙ্গ রয়েছে। মহাদেবের মন্দিরটার পাশেই এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি সুন্দর মন্দির রয়েছে। দেখতে পাচ্ছেন মাঝে রয়েছেন রামকৃষ্ণদেব, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার এই পাশে রয়েছেন সারদা মা, তার পাশে রয়েছেন স্বামী বিবেকানন্দ। পরমহংসদেবের মন্দিরটি দেখবার পরে এখানে যে নীলমাধব মন্দিরটি আছে সেটি দেখতে চলে আসবেন। সকলেই জানেন যে জগন্নাথ দেবের পূর্ব রূপ ছিল নীলমাধব। সেই নীলমাধব মূর্তি এখানে রয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর তার পাশেই এখানে রয়েছে চৈতন্যদেব মহাপ্রভুর একটি সুন্দর মূর্তি। মন্দিরটির পাশেই রয়েছে এই মাহেশের জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দ ব্রহ্মচারীর মন্দির, এবং ভেতরেই রয়েছে ধ্রুবানন্দ ব্রহ্মচারীর একটি সুন্দর মূর্তি। এই যে সবটা এখানে জগন্নাথ দেবের বিভিন্ন ছবি, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা জগন্নাথ দেবের নামাঙ্কিত চাবির রিং, জগন্নাথ দেবের নামাঙ্কিত বা জগন্নাথ দেবের ছবি সম্বলিত টি শার্ট, এইগুলো পেয়ে যাবেন। এই দোকানটা থেকে আপনারা কিন্তু অনেক কিছু সংগ্রহ করে নিতে পারেন। জগন্নাথ দেবের মূল মন্দির এবং জগন্নাথ দেবের বিগ্রহ, এবং তার সঙ্গে সঙ্গে জগন্নাথ দেবের পাশের যে সমস্ত মন্দিরগুলো আছে সেগুলো তো আপনাদের দেখালাম। এবার স্নান যাত্রার দিন কোনখানে জগন্নাথ দেবকে স্নান করানো হয় সেইটা একটু আপনাদের দেখিয়ে দিই। এই যে দূরে মঞ্চটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে জগন্নাথ দেবের
স্নান যাত্রার দিন এখানে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম দেবকে আনা হয় এবং এখানে স্নান যাত্রার দিন তাদের স্নান করানো হয়। দেখলাম যে এখানে এখনো ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে, 30 টাকা করে ভোগ। দেখি এখানে এটা কি মূল ভোগ? এটা জগন্নাথ দেবের মূল ভোগ, তাই তো? আচ্ছা, আসল ভোগ। তারপর এটা হচ্ছে খিচুড়ি ভোগ, চচ্চড়ি। আচ্ছা, সাদা ভোগ, আলুর দম, পায়েস। আচ্ছা, এটা সবকিছু মিলিয়ে 30 টাকা। সবকিছু নিয়ে 30 টাকা। আচ্ছা, এমনি সময় দুপুরবেলা ভোগ খেতে গেলে কটার সময় আসতে হবে? 12টায় ভোগ নিবেদন করা হয়, তুমি 12:30 1টার মধ্যে চলে আসবে। প্রথমেই একটু আলুর দমটা খেয়ে দেখি। ভোগ প্রসাদের তো আর কোনো রিভিউ হয় না, ভোগ প্রসাদ সবসময় অমৃত তুল্য সুন্দরই খেতে হয়। আর এই ভোগ প্রসাদের দাম এখানে নেওয়া হলো 30 টাকা। 30 টাকায় এত কিছু দিয়ে ভোগ প্রসাদ পাবো সেটা আমি ভাবিনি। আমি বিকেলবেলায় এসছি, তাও মহাপ্রভু জগন্নাথ দেবের কৃপায় ভোগ প্রসাদ পেয়েছি, এটাই বিরাট বড় ব্যাপার। আর ভোগ প্রসাদ সত্যি করেই অসাধারণ সুন্দর। আপনারা যারা এখানে আসবেন, সুযোগ পেলে অবশ্যই এই ভোগ প্রসাদ গ্রহণ করবেন। মাহেশের জগন্নাথ দেবের মূল মন্দির, আর এই হচ্ছে ট্রাস্টি বোর্ড বা অফিস ঘর। এইখানে যে ট্রাস্টি বোর্ডের যিনি মূল সম্পাদক আছেন তার সঙ্গে গিয়ে একটু কথা বলে নেব। নমস্কার। নমস্কার পিয়ালবাবু। তা এই যে মাহেশের যে জগন্নাথ দেবের মন্দির আছে, এই মন্দির সম্পর্কে আপনি যদি আমাদের দর্শকদের একটু বিস্তারিত বলেন তাহলে আমাদের ভালো হয়। জয় জগন্নাথ। আমি পিয়াল কৃষ্ণ অধিকারী, সম্পাদক, মাহেশ জগন্নাথ মন্দির। মাহেশের রথযাত্রা সর্বজন বিদিত। মাহেশের রথ এমন কেউ নেই যে জানে না মাহেশের রথের ইতিহাস, মাহেশের রথের কাহিনী। আমাদের 630 বছর পূর্বের এই ইতিহাস। সর্বত্যাগী সাধক ছিলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী। তিনি সারা ভারত পরিভ্রমণ করে ওনার মনের ইচ্ছা হয়েছিল যে পুরীতে গিয়ে স্বহস্তে ভোগ নিবেদন করতে যাবেন। তো সেই সময় যখন পুরীতে গিয়ে স্বহস্তে ভোগ নিবেদন করতে গেছিলেন, ওইখানকার পান্ডারা তাকে অপমানিত লাঞ্ছিত করে বার করে দিয়েছে। আচ্ছা, উনি কি একবারে পুরীতে যে জগন্নাথ দেবের মূল বিগ্রহ আছে একেবারে ওনাকে ভোগ দিতে গিয়েছিলেন? হ্যাঁ, কারণ এই মাহেশ ছিল ঘন জনজঙ্গলে পরিপূর্ণ। এখানে সন্ন্যাসীদের আগ্রা ছিল। আচ্ছা, তো সেই আগ্রারই এক সাধক সন্ন্যাসী, তিনি ছিলেন সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী। তিনি মনের ইচ্ছা হয়েছিল যে পুরীতে গিয়ে প্রভুকে স্বহস্তে ভোগ নিবেদন করবেন। তো যখন তিনি ভোগ নিবেদন করতে গেছিলেন, তো সেইখানকার পান্ডারা তাকে বার করে দিলেন মন্দির থেকে এবং বললেন, কে এক অর্বাচীন সন্ন্যাসী, তোমার এত বড় আস্পর্ধা, তুমি প্রভুকে স্বহস্তে ভোগ নিবেদন করতে এসেছো, তুমি বেরিয়ে যাও মন্দির থেকে। তো সেই সময় তিনি মনের দুঃখে বাইরে বটবৃক্ষের তলে আত্মহত্যা দেবার পরিকল্পনা করলেন। তো সেই সময় জগন্নাথ দেব তাকে স্বপ্ন দিলেন, হে ধ্রুবানন্দ, আত্মহত্যা মহাপাপ, তুমি মাহেশেতে ফিরে যাও। মাহেশেতে ফিরে ভাগীরথীর তীরে এক নিমকাঠ ভেসে পাবে, সেই নিমকাঠ থেকেই তুমি আমার মূর্তি তৈরি করো এবং বঙ্গদেশে তার নাম প্রচার করো। তো তিনি আর কাল বিলম্ব না করে সেই রাত্রেই চললেন মাহেশের অভিমুখে, মুখে শুধু জয় জগন্নাথ। তো যখন তিনি মাহেশেতে এসে উপস্থিত হলেন, তিনি অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন যে কখন তার প্রাণের ঠাকুর, প্রেমের ঠাকুর তাকে দেখা দেবে। তো একদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে, দেখছে ভাগীরথীর তীরে ভেসে আসছে একটি কাষ্ঠখণ্ড। তো সেইখানে তিনি জয় জগন্নাথ বলে সেই কাষ্ঠখণ্ডের ওপর ঝাঁপিয়ে পড়লেন এবং বুকে করে নিয়ে এসে তীরে নিয়ে এসে রাখলেন। তারপরের দিন প্রত্যুষে এক সূত্রধর এসে উপস্থিত হলেন। সেই সূত্রধর আর কেউ নয়, স্বয়ং বিশ্বকর্মা। আচ্ছা, এখানে একটা আপনাকে প্রশ্ন করছি, কাষ্ঠখণ্ডটা কি দারু কাঠ ছিল? এটা আমি শুনছিলাম কোথাও, এবার আপনি বলতে পারবেন আরো ভালো করে। কাষ্ঠখণ্ডটা সম্পূর্ণ দারু মূর্তি। আচ্ছা, স্বয়ং বিশ্বকর্মা এই আমাদের যে জগন্নাথ দেবের রূপ, সেই রূপ তিনি নির্মিত করেছিলেন এবং সেটি ধ্রুবানন্দ ব্রহ্মচারীকে জিজ্ঞেস করেছিলেন। ধ্রুবানন্দ ব্রহ্মচারী বলেছিলেন যে এক বড় ঘনশ্যাম রূপ তাকে তৈরি করে দিতে হবে, সেটি হচ্ছে জগন্নাথ দেবের রূপ। তার থেকেও ছোট একটি রূপ তাকে তৈরি করে দিতে হবে, সেটি হচ্ছে বলভদ্র দেবের রূপ। এবং তার থেকেও ছোট একটি রূপ তৈরি করে দিতে হবে, সেটি হচ্ছে মা সুভদ্রার রূপ। সেই যে 630 বছরের পূর্বের যে ইতিহাস, সেই 630 বছরের পূর্বের সেই কাষ্ঠখণ্ড যেটা দারু মূর্তি,
সেই মূর্তি এখনো পর্যন্ত আমাদের মাহেশেই একমাত্র জল জল করছে বিদ্যমান। ঘরা ঘরা গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে প্রতি বছর স্নান করাই। আমাদের মাহেশের স্নানযাত্রা খুবই বিখ্যাত। ভগবানের কথায় যেমন উল্লেখই আছে যে রইব মাহেশে তোমার সকাশে, আমি যে জগৎপতি, মাহেশেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। মাহেশের স্নানযাত্রা সব থেকে বিখ্যাত। সেই নীলকণ্ঠ পাখির ইতিহাস সেই স্নানযাত্রায় বিজড়িত হয়ে আছে। এক নীলকণ্ঠ পাখি দেখতে পাই আমরা স্নানযাত্রার সময়, এখনো দেখা যায়, স্নান করাই এখনো, কিন্তু যার প্রাণ আছে, যার প্রেম আছে সেই দেখতে পাবে। এবং চৈতন্য মহাপ্রভু কমলাকার পিপলাইকে বলেছিলেন তুমি গৃহী সন্ন্যাসী হও, তুমি বিবাহ করো। সেই বিবাহ করেছে বলেই আমরা বংশ পরম্পরায় জগন্নাথ মহাপ্রভু সেবা পূজা। আচ্ছা, আপনি তাহলে আমি হচ্ছি 14 জেনারেশন। আচ্ছা। আমার পিতা হচ্ছেন এখন বর্তমান প্রধান সেবাই মায়ের জগন্নাথ মন্দিরের সৌমেন অধিকারী, তিনি হচ্ছেন 13 জেনারেশন। আমার দাদু ছিলেন 12 জেনারেশন স্বর্গীয় অমরেন্দ্রনাথ অধিকারী, তিনিও বহু বছর সম্পাদকের পদে ছিলেন। তারপরে আমার বাবা চালিয়েছেন সম্পাদক হিসেবে দীর্ঘ 45-50 বছর। তারপরে এখন আমার ওপর ভার গ্রহণ হয়েছে দিয়ে। কটা থেকে কটা অবধি খোলা থাকে মন্দির? আমাদের ভোরবেলা 5:30টায় মঙ্গলারতি হয়ে যাওয়ার পর মন্দিরের দরজা খুলে যায়, সমস্ত সকল ভক্তগণেরা আসতে পারেন। সকালবেলা থেকেই আমাদের পূজা অর্চনা শুরু হয়ে যায়। সকাল 7টার সময় আমাদের পূজা স্নান সবকিছু হয়। তারপরে সকাল 9টার সময় আমাদের বাল্য ভোগ নিবেদন করা হয়, যেমন মাখন মিছরি থেকে শুরু করে ফল মিষ্টি ইত্যাদি দিয়ে আমরা বাল্যভোগ নিবেদন করি। তারপরে দুপুর 12:30টায় অন্নভোগ নিবেদন হয় এবং বিকেল 4টের সময় বৈকালী ভোগ হয় এবং সন্ধ্যা 6:30টার সময় শীতল ভোগ নিবেদন হয়। আচ্ছা, 6টার সময় আমাদের সন্ধ্যা আরতি হয়। তারপরে সন্ধ্যা আরতির পরে শীতল ভোগ নিবেদন হয়। সেই মাহেশের প্রসিদ্ধ হচ্ছে হাতি পায়া লুচি, সেই বড় বড় হাতির পায়ের মতন লুচি হয় সেই শীতল ভোগে, এবং শীতল ভোগে লুচি, হালুয়া, মিষ্টি ইত্যাদি শীতল ভোগ নিবেদন হয় এবং রাত্রি 9টার সময় মন্দিরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। দুমতের যদি থাকেন মানতের জন্য এখানে আসেন, বিভিন্ন ভক্তরা এখানে বসে প্রসাদ সেবা করেন। তাই জন্য আপনারাও যদি এখানে ভোগ সেবা যদি দিতে চান বা এবং ভোগও যদি খেতে চান, আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে নেবেন। আমার নাম্বার হচ্ছে 9836762826। আবার বলছি 9836762826। পিয়াল কৃষ্ণ অধিকারী, সম্পাদক মায়ের জগন্নাথ মন্দির। সরাসরি আমার সাথে যোগাযোগ করে নেবেন। বাবু অনেক অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের এবং আমাকেও এত কিছু বিস্তারিতভাবে জানানোর জন্য। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমি ভাইকে বলবো, ভাই অনেক দূর থেকে এসেছে বর্ধমান থেকে, ভাইকে বলবো জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদে আরো তুমি বড় হও এবং তুমি ভালোভাবে এই ইউটিউবের কাজ চালিয়ে যাও। এবং সকল মিডিয়া বন্ধুদেরও আমি ধন্যবাদ জানাবো এবং সকল যারা দর্শকরা শুনছেন সকলকে আমি ধন্যবাদ জানাবো। মাহেশের জগন্নাথ মন্দির, জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে জয় জগন্নাথ। মাহেশের জগন্নাথ দেবের মূল মন্দির দর্শন করলাম, জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মাকে দর্শন করলাম। এবার আমার গন্তব্য হচ্ছে এখানে যে মাসির বাড়ি রয়েছে বা গুন্ডিজা মন্দির রয়েছে সেই জায়গায়। জগন্নাথ দেবের মন্দির দর্শন করবার পর আমি চলে এলাম যে মাসির বাড়ি রয়েছে সেখানে। তো চলুন মাসির বাড়িটা একটু ঘুরে দেখা যাক। মাসির বাড়ির যে মূল মন্দির, সেই মূল মন্দির দেখতে পাচ্ছেন আলোকসজ্জা দিয়ে সুন্দরভাবে মূল মন্দিরটিকে সাজানো হয়েছে। চলুন গর্ভগৃহের সামনে গিয়ে আপনাদের যে ভিতরে রাধা গোবিন্দ আছে সেই রাধা গোবিন্দকে একবার দর্শন করিয়ে দিই। মূল মন্দিরের এটা হচ্ছে গর্ভগৃহ। গর্ভগৃহের ভিতরে এখানে রাধা গোবিন্দ অবস্থান করছেন। দেখতে পাচ্ছেন প্যান্ডেল করা হয়েছে এবং আলো দিয়ে সাজানো হয়েছে। এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন বিরাট বড় প্যান্ডেল করে এই জায়গাটাকে সাজানো হয়েছে। তার কারণ হচ্ছে এখানে 1 সপ্তাহব্যাপী হরিবাসর অনুষ্ঠিত হবে। মাসির বাড়ির এই জায়গায় 1 সপ্তাহব্যাপী হরিবাসর অনুষ্ঠিত হবে। এখানে সারাদিন ধরে প্রচুর মানুষ আসবেন, হরিনাম সংকীর্তন করবেন। এখানে ভোগ প্রসাদ খাওয়াবার বা ভোগ প্রসাদ গ্রহণ করবারও ব্যবস্থা থাকবে। মাসির বাড়িতে জগন্নাথ দেবের মাসির বাড়ি ঘুরে দেখলাম। এখানে কথা বলে জানতে পারলাম এই মন্দির সকালবেলা 6টার সময় খুলে দেওয়া হয় আর দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে। আবার বিকেলবেলা 4টের সময় খোলা হয়, রাত্রিবেলা 9টা পর্যন্ত খোলা থাকে। কিন্তু পুজো দিতে গেলে আপনাদের দিনের বেলাতেই আসতে হবে। মাহেশের জগন্নাথ মন্দির দর্শন করলাম, তারপর যে মাসির বাড়ি আছে সেই মাসির বাড়িও দর্শন করলাম। মাহেশের জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি মাত্র 4 মিনিট বা 5 মিনিটের হাঁটা পথ। এবার মাসির বাড়ি দর্শন করবার পর এখান থেকে আবার 5 মিনিট হাঁটা পথে আমি চলে যাচ্ছি রাধা গোবিন্দজির মন্দিরে। আপনারা এই রাস্তাগুলো না হেঁটে টোটো করেও যেতে পারেন। হাঁটলে 5 মিনিট হাঁটলেই আপনারা এই মন্দিরগুলোতে পৌঁছে যেতে পারবেন।
মাসির বাড়ি থেকে প্রায় 10 মিনিটের রাস্তা হেঁটে আমি এখন পৌঁছে গেলাম শ্রী শ্রী রাধা বল্লভজির মন্দির। হচ্ছে রাধা বল্লভজির মন্দির। তো মন্দিরে আরতি শেষ হলো। এবার আরতি শেষ হবার পর মূল মন্দিরের ওপরে এসেছি। চলুন গর্ভগৃহের ভিতরে একেবারে আপনাদের রাধা বল্লভজির দর্শন করাই। মূল মন্দির চত্বর দেখতে পাচ্ছেন বিশাল বড়। চলুন আস্তে আস্তে গর্ভগৃহের দিকে এগিয়ে যাই। গর্ভগৃহ এবং গর্ভগৃহের ভিতরে শ্রী শ্রী রাধা বল্লভজি এখানে অধিষ্ঠান করছেন। গোবিন্দজির মন্দিরে এখানে দেখে নিন মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে, আর এই জায়গায় মন্দির সংক্রান্ত সমস্ত কিছু তথ্য কিন্তু দেয়া রয়েছে। আর এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এটা একেবারে মন্দির কর্তৃপক্ষের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারেন এবং আপনাদের যা কিছু জানবার আছে সেগুলো কিন্তু জেনে নিতে পারেন। রাধা গোবিন্দজির মন্দির দর্শন করলাম। আরতি আমি যখন গিয়েছিলাম তখন আরতি হচ্ছিল, আরতি সবেমাত্র শেষ হলো। তারপর দর্শন করলাম। দর্শন করবার পর এবার আবার এখান থেকে টোটো ধরে বা অটো ধরে সরাসরি চলে যাব শ্রীরামপুর স্টেশনে। সেখান থেকে বাড়ি ফিরবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে নেবেন। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন একটা ভিডিওয়।